বাগদাদের এক গ্রামে আকরাম খান নামে একজন ব্যবসায়ী বাস করতেন। তার প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন, রেখে গিয়েছিলেন দুটি মাসুম মেয়ে। পরিস্থিতির চাপে আকরাম খান দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হন। দুই মেয়েকে সৎ মায়ের কাছে রেখে তিনি ব্যবসার কাজে শহরে চলে যান। আজ ৩ বছর পর আকরাম খান গ্রামে ফিরছেন। বাড়ির ভেতরে সৎমা দুই মেয়েকে সামনে ডাকলেন, কড়া গলায় বললেন, শোনো, তোমরা দুজনেই কান খুলে আমার কথা শুনে রাখো। আজ তোমাদের বাবা বাড়ি ফিরছেন। তিনি আসার আগেই বাড়ির সব কাজ শেষ হয়ে যেতে হবে, বুঝেছ? যদি কোনো কাজ বাকি থাকে তাহলে পরে আমার কাছে কোনো অভিযোগ করবে না। জানোই তো আমার মেজাজ, রাগ উঠলে আমি কারো কথা শুনি না। দুই বোন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, জি ঠিক আছে, আমরা দুজনে মিলে সব কাজ শেষ করে ফেলব। শুধু একটা অনুরোধ, আজ আমাদের মারবেন না, আর কিছু খেতে দিন। আমরা কাল থেকে শুধু শুকনো রুটি খেয়ে আছি। সৎমা ঠান্ডা গলায় বলল, আজ সন্ধ্যায় খাবার পাবে, কিন্তু মনে রাখবে এসব কথা তোমাদের বাবাকে একদমই বলবে না, নইলে একদিনও এই বাড়িতে থাকতে দেব না। আমাকে ভালো করেই চেনো। ঠিক সে সময় বাহিরে ঘোড়ার গাড়ির আওয়াজ শোনা গেল। সৎমা দৌড়ে বাহিরে গেল। ৩ বছর পর আকরাম খান বাড়ি ফিরেছেন। আকরাম খান জিজ্ঞেস করলেন, আরে তুমি কেমন আছো? আর আমার মেয়েরা কেমন আছে? তাদের তো দেখছি না। সৎমা মুখ ভার করে বলল, তওবা গো তওবা, এসে নিজের মেয়েদের কথা মনে পড়ে গেল? আমার খবর একবারও নিলে না? দিনরাত খেটে আমি তো এই বাড়ির চাকরানির মতো হয়ে গেছি। এই বাড়িতে আমার একমাত্র স্বামী এসে শুধু নিজের মেয়েদের কথাই জিজ্ঞেস করছে। আকরাম খান অবাক হয়ে বললেন, আরে না না, এমন কথা কেন ভাবছ? ওরাও তো এই বাড়িতেই থাকে, তাই তাদের কথা জিজ্ঞেস করা স্বাভাবিক। সৎমা বিরক্ত হয়ে বলল, হ্যাঁ সব জানি, থাক বাদ দাও। তোমার মেয়েরা সারাদিন খেলতে বেরিয়ে যায়, আর তাদের মুখের ভাষা তওবা তওবা। তোমার বড় মেয়ে তো আমাকে কথাই বলতে দেয় না। এত লম্বা জিহবা আর এত বেয়াদবি, আর কি বলবো? আকরাম খান রেগে গিয়ে বললেন, কি বললে তুমি? আমার মেয়েরা বেয়াদব হয়ে গেছে? কোথা থেকে শিখলো এসব? কে তাদের মাথায় তুলেছে? আজই আমি ওদের জিজ্ঞেস করব। আমি এমন আচরণ সহ্য করব না। সৎমা চোখ কুঁচকে বলল, হ্যাঁ, তুমি নিজে জিজ্ঞেস করে নিও। আমি কিছু বললেই ওরা মিথ্যা বলে। জানি না মিথ্যে বলার অভ্যাস কোথা থেকে পেল। এখন তো বাড়ি থেকে চুরি করতেও শুরু করেছে। আকরাম খান হতভম্ব হয়ে বললেন, চুরি? এ আমি কি শুনছি? তুমি কি আমার মেয়েদের ঠিকমতো দেখাশোনা করনি? আমি তো ওদের তোমার কাছে রেখে গিয়েছিলাম। সৎমা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা আমাকে মা বলে মানেই না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না। তুমি যখন ওদের এসব কাজের কথা জিজ্ঞেস করবে তখন আমাকে মিথ্যাবাদী বানাবে। আর আমি যখন ওদের বকা দেই বা মারি তখন গ্রামের লোক বলে সৎমা নাকি অত্যাচার করছে। এখন তুমিই বলো আমি কি করব? আকরাম খান রাগে হাত নাড়লেন, ব্যাস, তোমাকে আর কিছু করতে হবে না। এখন যা করার আমি নিজেই করব। আসতে দাও ওদের। এদিকে দুই বোন জঙ্গলে গরু চড়াচ্ছিল। বড় বোন ছোট বোনকে বলল, সাফিয়া, অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের বাড়ি যাওয়া উচিত। আব্বাজান নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছেন। আমি ঘাসও কেটে নিয়েছি। আমাকে বলেছিলাম আজ আমাদের জঙ্গলে পাঠাতে না, কিন্তু সে কি আমাদের কথা শোনে? ছোট বোন সাফিয়া চিন্তিত গলায় বলল, বুবু, আব্বাজানও কি আমাদের সাথে সৎ মায়ের মতো ব্যবহার করবেন? বড় বোন তাড়াতাড়ি বলল, আরে না না পাগল, এমন কথা কেন ভাবছিস? আমাদের মা সৎ মা, কিন্তু আব্বাজান তো আমাদের নিজের বাবা। সাফিয়া ধীরে বলল, হ্যাঁ বুবু, সেটা ঠিক, কিন্তু শুনেছি মা মারা গেলে বাবা যদি দ্বিতীয় বিয়ে করে তবে বাবাও নাকি সৎ হয়ে যায়। বড় বোন দৃঢ় গলায় বলল, না, আমাদের সাথে এমন হবে না। বিশ্বাস কর, আজ আব্বাজান আমাদের দেখে খুব খুশি হবেন। তবে সত্যি বলতে ছোট বোন সাফিয়া বড় বোনের চেয়ে বেশি বুঝদার ও বুদ্ধিমতী ছিল। দুজনেই গরু নিয়ে বাড়ির পথে রওনা হলো। বাড়িতে আকরাম খান অস্থির হয়ে পায়চারি করছিলেন। আসতে দাও ওদের, আমি নিজে গিয়ে কান ধরে নিয়ে আসব। কোথায় ঘুরছে এতক্ষণ, সীমা ছাড়িয়ে গেছে একদম। আজ সব হিসাব এক এক করে নেব। ঠিক তখনই দুই বোন গরু নিয়ে বাড়িতে পৌঁছালো। আকরাম খান তাদের দেখে রাগে গর্জে উঠলেন, কোথায় ছিলি তোরা? ৩ বছর পর আজ আমি বাড়িতে পা রাখলাম, আর এসে দেখি তোরা বাড়িতেই নেই। এই কি তোদের শিষ্টাচার? বাবা ফিরেছে আর তোদের কোনো খবর নেই? আজ তোর সীমা ছাড়িয়ে গেছে, এখনই তোদের সব অপকর্মের হিসাব নিতে হবে। আয়েশা কাপা গলায় বলল, আব্বাজান, আমরা তো আম্মার কথাতে গরু চড়াতে জঙ্গলে গিয়েছিলাম, নইলে আমরা কখনোই বাড়ির বাহিরে যাই না। আকরাম খান গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তাহলে তোমাদের আম্মা আমাকে এই কথা আগে বলল না কেন? সঙ্গে সঙ্গে সৎমা বলে উঠল, তহবা গো তহবা, কত বড় মিথ্যেবাদী এই মেয়েরা।
আমি তো আপনাকে আগেই বলেছিলাম বাড়ির কাছেই কত ঘাস আছে, কিন্তু ওরা অকারণেই গরু নিয়ে জঙ্গলে চলে গেছে। আজকাল তো আমি নিজেই প্রতিদিন গরু চড়াতে যাই, কিন্তু আজ আপনাকে দেখানোর জন্যই এরা ইচ্ছা করে জঙ্গলে গেছে। আয়েশা চোখ ভেজা গলায় বলল, আব্বাজান, আম্মা মিথ্যে বলছেন। আম্মা, আপনি এমন কেন বলছেন? আব্বাজানকে সত্যিটা বলে দিন না। আমরা তো কখনোই আপনার অনুমতি ছাড়া বাড়ির বাহিরে পা রাখিনি। আকরাম খান হঠাৎ হাত তুলে বললেন, ব্যাস, চুপ করো সবাই। এখন কি করা হবে সেটা আমি নিজেই ঠিক করব। তোরা দুজন এখন নিজের ঘরে যা, আর সকালে তৈরি থাকিস। আমি তোদের ঘোরাতে নিয়ে যাব। কাল আমরা তোদের ফুপির বাড়ি যাব। এই কথা শুনে আয়েশা আর সাফিয়া খুব খুশি হয়ে গেল। সত্যি আব্বাজান, আপনি কত ভালো। দুই বোন আনন্দে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলো। এদিকে সৎমার মনে সন্দেহ ঢুকে গেল। সে ফিসফিস করে নিজের মনে বলতে লাগলো, মনে হচ্ছে আমার স্বামীর আমার উপর সন্দেহ হয়েছে। এই মেয়েগুলো কিছু ভাবতেই দিচ্ছে না। সকালে ওঠার আগেই কিছু একটা করতে হবে। এই চিন্তায় সারা রাত সে ঘুমোতে পারল না। ভোরের দিকে তার চোখ লেগে গেল। সকাল হতেই দুই বোন তৈরি হয়ে বাবার কাছে এলো। সৎমা তখন গভীর ঘুমে। আব্বাজান, আমরা ফুপির বাড়ি যাওয়ার জন্য তৈরি। আমরা আম্মাকে বলে বের হব। সাফিয়া বলল। আকরাম খান মাথা নাড়লেন, না না, তোমাদের আম্মা ঘুমাচ্ছে, এখন জাগানো ঠিক হবে না। চলো, আমি শহর থেকে তোমাদের জন্য কিছু কাপড় এনেছি, সেগুলো নিয়ে চলো। তোমরা ফুপির বাড়িতে কিছুদিন থাকবে। আয়েশা খুশি হয়ে বলল, হ্যাঁ আব্বাজান, এটাই ভালো হবে। আপনিও তো আমাদের সাথে থাকবেন, তাই না? হ্যাঁ, আমিও থাকব। এখন আর দেরি করো না, বলে আকরাম খান মেয়েদের নিয়ে বেরিয়ে পড়লেন। হাঁটতে হাঁটতে তারা বাড়ি থেকে অনেক দূরে জঙ্গলের দিকে চলে এলো। আয়েশা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আব্বাজান, আমরা কোথায় যাচ্ছি? এদিকে তো ফুপির বাড়ি নেই। আমরা তো অনেক দূরে চলে এসেছি। আমার খুব ভয় লাগছে। আকরাম খান বললেন, আরে পাগলি, বাবা পাশে থাকলে ভয়ের কি আছে? এখানে দেখো কত বড় বড়ই গাছ। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমি এখানে বসছি, তোমরা দুজন বড়ই কুড়িয়ে আনো। যতক্ষণ না আমি ডাকছি ততক্ষণ কুড়াতে থাকবে। সাফিয়া আশঙ্কিত গলায় বলল, কিন্তু আব্বাজান, সন্ধ্যা হয়ে আসছে, আর একটু থাকলে রাত হয়ে যাবে। আমরা পথ হারিয়ে ফেলব। বাবার কথা মেনে দুই বোন বড়ই কুড়াতে এগিয়ে গেল। সাফিয়ার মনে সন্দেহ হচ্ছিল, কিন্তু সে আর কিছু বলল না। মেয়েরা দূরে চলে যেতেই আকরাম খান হাতে ধরা লাঠিটা মাটিতে গেঁথে দিলেন। নিজের টুপি খুলে সেটার ওপর রেখে চারিদিকে তাকালেন। হঠাৎ একটি বানরের দিকে তার নজর পড়ল। আরে, এ তো দারুণ উপায়। বানরই আমার কাজ করবে, তবে একটু লোভ দেখাতে হবে। বানরের প্রিয় খাবার কলা। তিনি বানরের মাথায় টুপিটা পরিয়ে কলা দিতে দিতে নিজে বাড়ির দিকে রওনা দিলেন। বানর কলা খেতে খেতে ডাকতে লাগলো, কুড়াও মেয়েরা, বাপ দাঁড়িয়ে আছে। কুড়াও মেয়েরা, বাপ দাঁড়িয়ে আছে। আয়েশা বলল, দেখ সাফিয়া, আব্বাজানের গলা শোনা যাচ্ছে। তিনি আরো বড়ই কুড়াতে বলছেন। দুই বোন অনেকক্ষণ বড়ই কুড়াতে থাকলো। একসময় কলা শেষ হয়ে গেলে বানর চুপ করে গেল। তখন সাফিয়া বলল, আপা, আব্বাজানের গলা আর শোনা যাচ্ছে না। মনে হয় তিনি আমাদের ফিরে যেতে বলছেন। দুই বোন দৌড়ে সে জায়গায় গেল, কিন্তু সেখানে বাবার জায়গায় শুধু একটি বানর বসে থাকতে দেখল। সব বুঝে গেল তারা। সাফিয়া কান্নায় ভেঙে পড়ল। আপা, আপনি ঠিকই বলেছিলেন, আব্বাজান আমাদের এখানে ফেলে চলে গেছেন। এখন আমরা কি করব? কোথায় যাব? আয়েশা চোখ মুছিয়ে বলল, এখন কাঁদলে চলবে না। কেঁদে আমরা জঙ্গল থেকে বেরুতে পারবো না। আমাদের নিজেদেরই নিজেদের সাহায্য করতে হবে। চলো, আজ রাত কাটানোর মতো কোনো জায়গা খুঁজি। হাঁটতে হাঁটতে তারা একটি কুড়ে ঘরের কাছে পৌঁছালো। দেখো, এখানে চুলাও আছে, মনে হয় এখানে কেউ থাকে। আয়েশা বলল। সাফিয়া ভয় বলল, এভাবে ভেতরে যাওয়া ঠিক হবে না, অন্য কোনো বিপদে পড়তে পারি। কিন্তু শেষে সাহস করে তারা ভেতরে ঢুকলো। ঘরের ভেতরে কেউ ছিল না। তারা স্বস্তি পেল এবং সেখানে রাত কাটালো। এরপর থেকে তারা জঙ্গলের ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করত। সে টাকা নিজেদের প্রয়োজন মেটাত। এভাবে কয়েক বছর কেটে গেল। দুই বোন বড় হয়ে উঠল। তারা এত সুন্দরী হলো যে মানুষ তাকিয়ে থাকত। একদিন আয়েশা বলল, আজ আমি বাজারে যাচ্ছি, তুই ঘরে রান্না কর, কালকের জন্য ফল তুলে রাখিস। সাফিয়া চিন্তিত গলায় বলল, আপা, তুমি বাহিরে গেলে আমার খুব ভয় লাগে, তোমাকে হারানোর ভয় হয়। আয়েশা সান্ত্বনা দিয়ে বলল, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। যদি কখনো যাইও, তোকে চিহ্ন রেখে যাব। এই বলে আয়েশা বাজারে চলে গেল। ঘটনাক্রমে সেদিন সে রাজ্যের বাদশা শিকারে বেরিয়েছিলেন। উজির একটি খড়গ শিকার করলেন। রান্নার জন্য আগুন খুঁজতে গিয়ে উজির কুড়ে ঘর থেকে ধোঁয়া উঠতে দেখলেন। তিনি কাছে এসে সাফিয়াকে দেখে অবাক হয়ে গেলেন। ঠিক তখনই সাফিয়া রেগে গিয়ে বলল, আপনি কে? এখানে কি করছেন? এগোবেন না।
নইলে আমি আপনাকে টুকরো টুকরো করে ফেলব। এটা কোনো সাবধান বাণী নয়। মনে রাখবেন, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি এখানে আপনার ক্ষতি করতে আসিনি। আসলে ব্যাপারটা হলো, আমি একটি খরগোশ শিকার করেছি। সেটি রান্না করার জন্য আগুন দরকার ছিল, তাই এখানে এসেছি। সাফিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি রান্না করে নিন, তারপর দ্রুত এখান থেকে চলে যান। সাফিয়া এত সুন্দরী ছিল যে উজির যখন খরগোশটি চুলায় চাপালেন, তখন তার মনোযোগ সম্পূর্ণভাবে সাফিয়ার সৌন্দর্যের দিকে চলে গেল। এতটাই হারিয়ে গেলেন যে খরগোশটি পুড়ে কয়লা হয়ে গেল, অথচ তিনি টেরই পেলেন না। সাফিয়া রেগে উঠে বলল, দেখুন, সব পুড়ে গেছে। আপনার মনোযোগ কোথায় ছিল? এখন এই পোড়া খরগোশটা তুলে নিয়ে এখান থেকে চলে যান। উজির আতঙ্কিত হয়ে বললেন, হায় আল্লাহ, এ কি হয়ে গেল? বাদশা নামদার আজ আমাকে মেরেই ফেলবেন। সাফিয়া কঠোর গলায় বলল, এখান থেকে যান। আপনি ইচ্ছা করেই খরগোশ পুড়িয়েছেন, যেন আমি আপনাকে কিছু খেতে দেই আর এখানে থাকতে বলি। কিন্তু এমন হবে না, এখনই চলে যান, নইলে আমি কোড়াল নিয়ে আসব। ভয়ে কাঁপতে কাঁপতে উজির সেখান থেকে চলে গেলেন। এদিকে বাদশাহ খরগোশের অপেক্ষায় ছিলেন। তার ভীষণ খিদে পেয়েছিল। উজির সাহেব, আপনি তো খরগোশ রান্না করতে গিয়েছিলেন। 10টা খরগোশ রান্না করছেন নাকি? এত দেরি কেন? খুব খিদে পেয়েছে আমার। খরগোশ কোথায়? উজির হাঁটু গেড়ে বসে বললেন, হুজুর, আমাকে মাফ করে দিন। এটা আমার দোষ ছিল না। জেনে বা না জেনে এমন হয়ে গেছে। সে এত সুন্দরী ছিল যে তাকে দেখে আমি দুনিয়া ভুলে গিয়েছিলাম। বাদশাহ বিস্মিত হয়ে বললেন, কে এত সুন্দরী? কার কথা বলছো? খুলে বলো। উজির বললেন, হুজুর, সে জঙ্গলের এক কুড়ে ঘরে থাকে। আপনি যদি তাকে দেখেন, খরগোশ কেন, সবকিছু ভুলে যাবেন। চলুন, আমি আপনাকে সেখানে নিয়ে যাই। বাদশাহ মুচকি হেসে বললেন, আমাদের রানীরাই তো পুরো জাহানের সবচেয়ে সুন্দরী, আর তুমি বলছো এক জঙ্গলের মেয়েকে দেখে তুমি সব ভুলে গেছো। চলো, আমিও দেখি তোমার সেই সৌন্দর্য। বাদশাহ রুচির কুড়েঘরের দিকে এগিয়ে গেলেন। সে সময় আয়েশা কুড়েঘরের ভেতরে রান্না করছিল। বাদশার চোখ যখন আয়েশার ওপর পড়ল, তখন তিনি মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে গেলেন। এমন সৌন্দর্য তিনি জীবনে দেখেননি। উজির ফিসফিস করে বললেন, কি হুজুর, বলেছিলাম না এমন সৌন্দর্য আপনি আগে কখনো দেখেননি? তাহলে কি তৃতীয় রানীর ব্যবস্থা করা হবে? বাদশাহ দৃঢ় কণ্ঠে বললেন, না উজির সাহেব, এভাবে কোনো নারীকে নিয়ে যাওয়া ঠিক নয়। আমরা পালকি পাঠাবো, কাল রাজকীয় মর্যাদায় তাকে আনতে আসা হবে। এই বলে বাদশাহ ও উজির সেখান থেকে চলে গেলেন। আয়শা কিছুই বুঝতে পারল না, কেউ যে তাকে দেখে গেছে। পরদিন সকালে দুই বোন কথা বলছিল। আয়েশা বলল, কাল এক অদ্ভুত লোক এসেছিল খরগোশ নিয়ে। তার মনোযোগ এতটাই নষ্ট ছিল যে পুরো খরগোশটাই পুড়ে গেল। সাফিয়া হেসে বলল, আপা, আজ আমি জঙ্গলে যাচ্ছি ফল পাড়তে। সন্ধ্যার মধ্যে ফিরে আসব। তুমি দরজা ভালো করে বন্ধ রেখো, কেউ এলে খুলবে না। এই বলে সাফিয়া চলে গেল। সাফিয়া চলে যাওয়ার পর আয়েশা একা ছিল। হঠাৎ সে ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল। বাহিরে এসে যা দেখল তাতে সে অবাক হয়ে গেল। রাজকীয় পালকি তার কুড়েঘরের সামনে এসে দাঁড়িয়েছে। উজির এগিয়ে এসে বললেন, আমি রাজগড়ে বাদশাহ আসাদ খানের উজির। আমাদের বাদশাহ আপনাকে বিয়ে করতে চান। আপনি কি এই প্রস্তাব কবুল করছেন? আয়েশার বিশ্বাসই হচ্ছিল না। যাকে তার বাবা আবর্জনা ভেবে জঙ্গলে ফেলে গিয়েছিল, আর সে মেয়ের বিয়ে হতে যাচ্ছে বাদশার সঙ্গে। চোখ ভেজা গলায় সে বলল, আমি এই বিয়ে কবুল করছি, তবে আগে ভেতর থেকে আমার পোটলা নিয়ে আসি। ভেতরে গিয়ে আয়েশা এক মুঠো সরিষার বীজ নিয়ে বের হলো। পালকির পথে হাঁটতে হাঁটতে সে বীজ ফেলতে লাগলো, তার বোনের জন্য চিহ্ন রেখে যেতে। আয়েশা চলে যাওয়ার কিছুক্ষণ পর সাফিয়া ফিরে এলো। কুড়েঘরে ঢুকে সে দেখল সেখানে কেউ নেই। কান্নায় ভেঙে পড়ে সে বলল, আপা, কোথায় গেলে? আমার ভয় ছিল, আর সেটাই হলো। 2 দিন কেটে গেল। সাফিয়া অপেক্ষা করতে থাকলো। এক রাতে প্রবল বৃষ্টি হলো। সকালে উঠে সে দেখল সরিষা গাছের লম্বা সারি তৈরি হয়েছে। সে বুঝে গেল আমার বোন আমাকে ফেলে যায়নি, সে আমার জন্য চিহ্ন রেখে গেছে। সে সেই পথ ধরে হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদে পৌঁছালো। প্রহরীরা তাকে আটকাতে চাইলে উপরের বারান্দা থেকে আয়েশা সব দেখে ফেলল। সে দৌড়ে নেমে এসে সাফিয়াকে জড়িয়ে ধরল। আমি জানতাম তুই আমার চিহ্ন ধরে আসবি। সব ঘটনা শুনে বাদশাহ সাফিয়াকেও রাজকীয় সম্মান দিলেন। উজির সাফিয়ার বুদ্ধি ও সাহসে মুগ্ধ হয়ে বাদশার অনুমতি নিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিলেন। ধুমধাম করে উজির ও সাফিয়ার বিয়ে হলো। একসময় যে 2 বোন জঙ্গলে না খেয়ে দিন কাটাতো, আজ তারা রাজ্যের রানী ও উজির পত্নী। কিন্তু গল্প এখানেই শেষ নয়। গ্রামে আকরাম খান ও সেই সৎ মায়ের জীবনে নেমে এলো আল্লাহর গজব। মেয়েদের জঙ্গলে ফেলে আসার পর থেকে তার ব্যবসা ধ্বংস হতে লাগলো। অভাব অনটন আর লাঞ্ছনায় শেষমেশ তারা ভিক্ষুক হয়ে শহরে এলো। একদিন তারা শুনল এ রাজ্যের রানী খুব দয়ালু, গরিবদের নিজ হাতে দান করেন।
জীর্ণ শীর্ণ পোশাকে তারা রাজপ্রাসাদের সামনে দাঁড়ালো। দান করতে করতে আয়েশার চোখ পড়ল সেই দুই বৃদ্ধের ওপর। সাফিয়া কাছে গিয়ে চিনে ফেলল, আপা, এরা তো আমাদের বাবা আর সৎমা। আয়েশা তাদের ভেতরে ডাকলেন, তোমরা কি তোমাদের ফেলে আসা অতীতকে চিনতে পারছ? আমরা সেই দুই মেয়ে যাদের তোমরা জঙ্গলে ফেলে এসেছিলে। আকরাম খানের মাথা লজ্জায় নুয়ে গেল। তিনি কেঁদে বললেন, মা, লোভে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দাও। আয়েশা শান্ত গলায় বলল, বাবা, আমরা তোমাদের মতো নিষ্ঠুর হব না। আল্লাহ তোমাদের শাস্তি দিয়েছেন, আবার তিনি তোমাদের আমাদের কাছে ফিরিয়ে এনেছেন। তারা বাবা ও সৎমাকে ক্ষমা করে দিল। এরপর রাজপ্রাসাদের কাছেই তাদের থাকার ব্যবস্থা করা হলো। গ্রামের মানুষ বুঝল, যাকে একদিন বোঝা মনে করা হয়েছিল তাকে আল্লাহর রাজ সিংহাসনে বসিয়েছেন। সত্যি, আল্লাহ যাকে সম্মান দিতে চান তাকে জঙ্গলের কাটা গাছ থেকেও রাজ সিংহাসনে বসাতে পারেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।